শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই মনোরম সন্ধ্যায় আমরা আসছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, ল ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান যারা মাইনুল হাসান স্যারের কাছে। স্যারের সাথে আজকে আমরা আসলে মূলত আলাপচারিতা করব এই যে ভারতের জাতীয় নির্বাচন 18তম লোকসভা নির্বাচন হয়ে গেল 19শে এপ্রিল থেকে জুন মাসের 1 তারিখ পর্যন্ত, আগামী 4 তারিখ ফলাফল। এই নির্বাচন উপলক্ষে আজকে 2রা জুন রবিবার স্যারের কাছে নির্বাচন সম্পর্কে নির্বাচনের একটা প্রেডিকশন এবং নির্বাচন পরবর্তী সরকার গঠন এবং তার পরবর্তীতে বাংলাদেশের যে রাজনীতি, যা বিশেষ করে গত 10-15 বছর ধরে খুব বেশি প্রভাব ফেলে আসছে মানুষের রাজনীতিতে ভারতের সরকার প্রধানরা, সে বিষয়গুলোতে আমরা একটু আলোচনা করব। তো বন্ধুরা, আসুন আমরা পরিচিত হই মাইনুল হাসান স্যারের সাথে। আর কি স্যারকে আমরা সবাই চিনি। স্যার কেমন আছেন আপনি? ঢাকা শহরের রাজধানী কোলাহল ছিল, এই কক্সবাজারে আপনি যে পরিবেশ আছেন এর কেমন অনুভব করছেন স্যার? এখানে তো পর্যটন নগরী বলা হয়, কিন্তু বিদেশের পর্যটন নগরীর তুলনায় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে, আমাদের প্রশাসনিক ব্যবস্থার অভাব আছে, আমাদের ঘাটতিতে সকল জায়গায় ফুটে ওঠে। তো তারপরেও নিজের দেশ, এটা ভবিষ্যতে ভালো করার চেষ্টা করতে হবে। তো অতি সম্প্রতি একটা সংবাদ আসছে যে দক্ষিণ এশিয়ায় পর্যটনের যে গ্রাফ, সেখানে বাংলাদেশ অবস্থান সর্বনিম্নে। এটা কি স্যার মনে করেন যে আমাদের রিসোর্স কম, সেই জন্য আমাদের ব্যবস্থাপনা কম প্রদর্শন পর্যটন? এক কথায় বলতে গেলে আমরা সভ্যতা, ভব্যতা, আচার আচরণের দিক থেকে যে পিছিয়ে আছি, সেটা মুখ্যত দায়ী। আমাদের আচরণের কারণে ফরেনাররা এখানে শুধু আমাদের আচার আচরণের কথা ওইভাবে বলতেছি না, যে প্রত্যেকটা সমাজের একটা সভ্যতার লেভেল থাকে, আচার আচরণের লেভেল থাকে। মানুষ, একজন কায়িক শ্রম করা মানুষের জীবন থেকে সভ্যতা পরিমাপ করে না। সভ্যতা পরিমাপ করে আপনাকে দিয়ে, আমাকে দিয়ে। এখানে যারা কাজ করতেছে, মনে করেন যাদেরকে এলিট শ্রেণীর না, শুধু এলিট শ্রেণী না, এলিট শ্রেণী থেকে কর্মজীবী, যারা ফর্মাল কর্মজীবন যাপন করে, অর্থাৎ যারা কোনো না কোনোভাবে চাকরি বাকরি করে, কোনো না কোনোভাবে শিক্ষিত, এই ধরনের মানুষ। তো আপনি যে বিষয়টা তুলেছেন সেটা হচ্ছে যে আমরা এত পিছিয়ে গেলাম কেন? এটার পেছনে অনেক কারণ, অসংখ্য কারণ। ঐতিহাসিক কারণ আছে, অর্থনৈতিক কারণ আছে, প্রশাসনিক কারণ আছে। আমরা আমাদের পক্ষে কোনো কিছুকে ব্যবহার করতে পারি না, সেটা একটা কারণ আছে। তো এইসব কারণ তো বলে শেষ করা যাবে না এক সিটিংয়ে। ঠিক আছে স্যার, তাহলে আমরা ওইটা নিয়ে আজকে আমাদের যে আলোচনার যে টপিকস, ভারতের লোকসভা নির্বাচন, সেই বিষয়ে কথা বলি। স্যার, এই যে নির্বাচন হয়ে গেল, প্রায় 44 দিন ব্যাপী নির্বাচন, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দিন ধরে ভোট হওয়া একটা নির্বাচন। তো এই নির্বাচনের ফলাফল কাল দিন পর পরশু। আপনার প্রেডিকশন কি, এবারে নির্বাচনের ফলাফল কেমন আসবে? কি ধরনের ফলাফল হবে? ফলাফল সম্পর্কে তো একেবারে খুব শক্তভাবে, সংখ্যাভিত্তিকভাবে ভবিষ্যৎবাণী করা যায় না এত বিশাল বড় জনগোষ্ঠীর নির্বাচনে। কিন্তু একটা কথা তো স্বীকার করতে হবে, ওরা 7 ভাগে নির্বাচনটা করার কারণে তুলনামূলকভাবে একটা ভালো নির্বাচন উপহার তারা জাতিকে দিতে পারতেছে, এটা তো আমাদের স্বীকার করতে হবে। কিন্তু সবক্ষেত্রে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, তারা তাদের নিজেদের দেশে গণতন্ত্র চর্চা করে, কিন্তু আমাদের দেশে যাতে গণতন্ত্র চর্চা না হয় সেটার জন্য সকল ব্যবস্থা করে। বিগত বহু বছর ধরে এইটা চলতেছে। তো একটা বড় দেশ যদি আমাদের পাশে বসে নিজেরা গণতান্ত্রিক চর্চা করবে নিজেদের ভালোর জন্য, অথচ আমাদেরকে কোনো গণতান্ত্রিক চর্চা করতে দেবে না, আমাদের ভালো যাতে না হইতে পারে, যাতে আমাদের লোকদেরকে তারা আজ্ঞাবহ বানাইতে পারে, এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এবং সেই বিবেচনায় যদি আমি ধরি, তাহলে আসলে তো এই উপমহাদেশের কারো জন্যই ভালো না, বিশ্ব সভ্যতার জন্য ভালো না যদি মোদি জিত। কারণ মোদি তো মূলত একটা সরাসরিভাবে হিটলারের প্রতিচ্ছবি। তো এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই যে মোদি হিটলারের প্রতিচ্ছবি। এখন অন্যরা বলবে, তোমরা তো তোমাদের নেতা নেত্রীদেরও তো ঠিক করতে পারো না, তোমাদের নেতা নেত্রীদেরকে ঠিক করতে পারো না।
তো আমাদের নেতা নেত্রীদের তো আমরা ঠিক করতে পারবো না যখন ভারত থেকে ইঙ্গিত দেবে যে তোমাদের নেতা থাকবে। নেতা নির্বাচনটা তো গণতন্ত্রের একটা বিষয় তো হলো যে আপনি নির্বাচন ব্যবস্থাটা ঠিক রাখবেন, এরপরে আপনার গণতন্ত্র কতখানি উন্নত হবে বা অবনত হবে সেটা তো পরের প্রশ্ন। কিন্তু আপনি নির্বাচন ব্যবস্থায় যদি ঠিক রাখতে না পারেন তাহলে আপনি কিভাবে আশা করেন যে গণতন্ত্র চর্চা করবেন? তো ভারতে গণতন্ত্র চর্চার ভিতর দিয়েই এই অশুভ শক্তি ক্ষমতার এই জায়গায় চলে আসলো। আরএসএস ভারতে কোনোদিন ক্ষমতায় আসবে। আরএসএস মানে কি? আরএসএস মানে হলো জঙ্গি হিন্দুবাদ। এখন এখানে যদি এখানে নকশালপন্থীদেরকে বলা হয়তো জঙ্গি কমিউনিস্টবাদ, আর পাকিস্তানে যদি আমরা জামাত ইসলামকে বলি জঙ্গি ইসলামবাদ, তাহলে তাদেরকে কেন আমরা জঙ্গি হিন্দুবাদ বলতে পারবো না? কেন তাদেরকে আমাদেরকে বলতে হবে জাতীয়তাবাদী শক্তি? এটা কিসের জাতীয়তাবাদী শক্তি? এটা কিছুতে জাতীয়তাবাদী শক্তি না, এটা বর্বর, হিংস্র, অসভ্য একটা হিন্দুত্ববাদী কলঙ্কজনক অধ্যায়। এটা কলঙ্কজনক অধ্যায় ভারতে। এখন এই ইলেকশনে কে জিতবে আর কে জিতবে না সেটার চাইতে বড় বিষয় গণতন্ত্র জিতবে নাকি অগণতান্ত্রিক শক্তি জিতবে। মোদিরা তো গণতন্ত্র ব্যবহার করতেছে ক্ষমতায় আসার জন্য, তারা তো কোনো গণতন্ত্রকে ব্যবহার করতেছে না দেশের মানুষের জন্য। এবং ভারতের যে বিরাট ক্ষতি করে ফেলেছে, আসলে আমাদের ক্ষতি করে নাই, আরএসএস বিজেপি এরা যে ভারতের যে বিশাল ক্ষতি করে ফেলেছে, এই ক্ষতি তো পোষে ওঠা অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত কঠিন হবে। তো অনেকে মনে করে যে কংগ্রেস আসলেও তো আওয়ামী লীগকেই প্রশ্রয় দেবে, কিন্তু কংগ্রেসের প্রশ্রয় দেওয়া এক জিনিস, আর আরএসএস বিজেপির সরাসরি অনুগত করে রাখা এবং সমগ্র ভারতকে এক করে রাখা। তো সমগ্র ভারতকে যদি এক করতে হয়, আমরা যদি সর্বভারতীয়ভাবে একটা রাষ্ট্রই হতে চাই, তাইলে সেই রাষ্ট্রের আমরা কি করদ রাষ্ট্র হব? আমাদেরকে তারা জোর করে দখল করে করবে, এইটা তো ভারতের মানুষ পছন্দ করবে না। আর বাইরের সমীক্ষায় দেখা যাচ্ছে যে মোদি আবার ক্ষমতায় আসতেছে। হ্যাঁ, জি জি। কিন্তু ভিতরের খুব, আমি যত সমীক্ষা দেখলাম ভারতের ভিতরের কোনো সমীক্ষা কিন্তু বলতেছে না যে মোদি গভর্নমেন্ট ফিরতেছে। ওটা তো আদিত্যনাথকে নেক্সট প্রধানমন্ত্রী করার চেষ্টা করতেছে, কিন্তু শিবসেনারা বিভক্ত হয়ে গেছে। আদিত্যনাথ কি মানে বিজেপির উপর কব্জা রাখেন? বিজেপির উপরে আরএসএস এর ভিতরেও আপনার একটা হিংস্র, অধিকতর হিংস্র, মোদির চাইতেও একটা হিংস্র গোষ্ঠী আছে যেটাতে মোদি বিলং করে। তো মোদি সেই হিংস্র গ্রুপ থেকে হিংস্রতা করে ক্ষমতায় আসার পরে একটু ভাব দেখা যে আমি আর অত হিংস্র না, কিন্তু এরা তো সাংঘাতিক হিংস্র। এরা মানুষের কোনো দাম দেয় না, মহিলাদের কোনো দাম দেয় না, এরা সংখ্যালঘু গরু, এরা দলিতদের কোনো মানুষ মনে করে না, এরা শুধু ব্রাহ্মণ্যবাদী একটা বিশ্বাস করে যে স্রষ্টা সৃষ্টি করছে কিছু মানুষকে রাজত্ব করার জন্য। এখন সমস্যা হচ্ছে আরএসএস এর, এই যে অনেকে বলে মুসলিম আরএসএস যদি জামাত মুসলিম আরএসএস হয়, তাহলে জামাত কিভাবে মুসলিম আরএসএস হবে? আরএসএস এর সদস্য সংখ্যা হচ্ছে প্রায় 10 কোটি 20 কোটি, যারা সক্রিয়ভাবে আরএসএস এর সাথে আছে। অর্থাৎ বাংলাদেশের সমান জনগোষ্ঠী আরএসএস এর সদস্য শক্তি, যারা যুদ্ধ করার জন্য, জীবন দেওয়ার জন্য, বাবরি মসজিদ ধ্বংস করার জন্য জীবন দেওয়াটা তারা খরচ মনে করে, কষ্টরূপ বলতাম। জি জি। তাহলে স্যার আপনি মানে মনে করছেন যে ভারতের যে নির্বাচনের ফলাফল এটা এখনো আনপ্রেডিক্টেবল আজকে পর্যন্ত? তাই বলা চলে। তবে আমার ব্যক্তিগত বিশ্বাস যদি বলেন তাহলে মোদি আসতেছে। আর যদি ভারতের বাইরের পর্যালোচনা দেখেন তাহলে 50-50 চান্স এখনো মোদির আছে। এখানে একটা জিনিস, মোদি যে 2টা টার্ম ক্ষমতা ছিলেন বা 3rd টার্ম আসার জন্য একটা সম্ভাবনা এখনো দিয়ে যাচ্ছেন, ঠিক কি কারণে মোদিকে বারবার ক্ষমতায় আসছে? কি কারণে কাজ করে? দেখেন, আরএসএস সৃষ্টি হয়েছে 1915 সাল। এখন 1915 সাল থেকে তারা কাজ করতে করতে 90-এর দশকে 15 না 25 স্যার? 1915, হ্যাঁ 1915 সালের দিকে সংঘ, হিন্দু মহাসভা এগুলি সব কাছাকাছি। মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পরপরই এই সমস্ত অপশক্তিগুলো শুরু হয়। না, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে এই অপশক্তিগুলো সাংঘাতিকভাবে মাথা ঝাড়া দিয়ে উঠছিল। এবং তখন খ্রিস্টান ওয়ার্ল্ডেও একটা মৌলবাদী শক্তি, জি, খ্রিস্টান ওয়ার্ল্ডেও একটা মৌলবাদী শক্তি। তো ওরা 100 বছর কাজ করেছে, তো 100 বছরের কাজের ফল তারা এখন হাতে পাইছে। আর সবথেকে বড় হচ্ছে যে এই যে তাদের সংঘ, হিন্দু মহাসভা, শিবস, এরা যখন রাজনৈতিক প্রশ্নে আসে তারা এক হয়ে যায়। আর এই কাজটা করে দিয়ে গেছে হচ্ছে বাজপেয়ী, আর বাজপেয়ীর সাথে ছিল হচ্ছে যে নরসিংহ রাও। এরা মিলে একটা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে। ওই ফাউন্ডেশনের উপর ভিত্তি করে মোদি মুসলমানদের মেরে দেখাইছে যে সে সবচেয়ে বড় হিন্দু প্রেমী। সে আবার এই ইলেকশনে জিতার জন্য বাবরি মসজিদের জায়গায় মন্দির করে দেখাইছে যে তার মতো বড় হিন্দু সেবক, তার মতো বড় সেবক আর নাই। তবে আমার মনে হয় না ভারতের 50-60% মানুষও তার এই সমস্ত জঙ্গিপনাকে এখন আর পছন্দ করে। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মোদির আসার সম্ভাবনা অত্যন্ত কম। স্যার, যদি মোদি না আসে সেক্ষেত্রে সম্ভাব্য ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কি হতে পারে? আর রাহুল গান্ধীর সম্ভাবনাই বেশি। তবে এখানে যেটা হইতে পারে, যদি জোটের ক্ষমতায় আসে, যেটা ইন্ডিয়া জোট, এরা যদি ক্ষমতায় আসে, এরা খুব সাকসেসফুল হবে এটারও কোনো গ্যারান্টি নেই। কারণ মোদি এমন এক পর্যায়ে নিয়ে গেছে, বিষয়টা দুইটা বিষয় এখন মিল আছে বাংলাদেশ আর ভারতের সাথে। বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক, দেশ চালানো সাংঘাতিক চ্যালেঞ্জিং ব্যাপারে ভীষণ কঠিন হয়ে যায়। কারণ যেখানে পুলিশ প্রধান সারা দেশে লুটপাট করে সে টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যায়, সেনা প্রধান সারা দেশে লুটপাট করে টাকা পয়সা নিয়ে বিদেশে চলে যায়। ভারতের অবস্থা, আদানি গ্রুপ এই সমস্তকে মোদি যা করেছে অবস্থা তো সেখানে। সবথেকে ভয়ঙ্কর বিষয় হবে যেটা, মোদিরা এবার আসলো না, কিন্তু এরা অস্থিতিশীল গভর্নমেন্ট থাকার কারণে আবার কন্টিনিউ করতে পারবে কিনা। এবং এই কারণেই মমতা খুব বেশি আগ্রহী না এই ইন্ডিয়া জোটের ব্যাপারে। তাদের নিজেদের প্রদেশ তো নয়। তাহলে স্যার, এখন মোদির পরে মানে বিজেপির সম্ভাব্য প্রধানকে, বা যদি মোদি গভর্নমেন্টের স্প্লিট কাটে, এখানে আরএসএস এর ভিতরে দুইটা গ্রুপ এখন সৃষ্টি হচ্ছে। একটা মনে করে যে আরএসএস কে বাদ দিয়েই অগ্রসর হওয়া উচিত, আর আরেকটা গ্রুপ মনে করে যে আরএসএস কে বাদ দিলে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না। সেই জন্য ওদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। শিবসেনারা যেমন দুই ভাগ হয়ে গেছে, এখন আরএসএস এবং বিজেপিও দুই ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এইটাই হচ্ছে একটা আশার কথা ওদের মধ্যে, নিজেদের মধ্যে। কারণ বর্তমানে 21 শতাব্দীতে এসে মানুষ মেরে ক্ষমতায় আসা এবং আবার সেই হিটলারের মতো অবস্থা, মুসলিনের মতো অবস্থা সৃষ্টি করা, এটা তো ধরেন সম্রাট অশোকের সময় সে নিজে হিন্দু হয়ে হিন্দু মারছে। এখন মোদি হিন্দু হয়ে মুসলমান, খ্রিস্টান সবাইকে মারার চেষ্টা করতেছে। সে দলিতদেরকে তারা মানুষই মনে করে। কিন্তু এই সমস্ত জিনিসের পরেও ভারতে ধরেন প্রায় প্রতিদিন 20-30 কোটি মানুষ না খেয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের মতো গৃহহীন মানুষের সংখ্যা কত ভারতে? 20 কোটির বেশি। অর্থাৎ বাংলাদেশে যত মানুষ আছে, মানে একটা বাংলাদেশের মানুষ সম্পূর্ণ গৃহহীন অবস্থায় আছে। এইটা তো চরম খাওয়া। এটা এই চ্যালেঞ্জগুলোকে বেশি দিন উপেক্ষা করা যাবে না, কারণ দুনিয়াটা হলে এখন গণজাগরণের সময়। এখানে একটু যদি আমরা বলি, এই যে ধরেন গৃহহীন বা বিভিন্ন মৌলিক অধিকার হীনতার সেখানে কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, উনি তো এই ধরনের অধিকার ফিরে দেওয়া, বিভিন্ন মানব অধিকার এবং মৌলিক অধিকার নিয়ে কথা বলে ক্ষমতায় আসছেন মুখ্যমন্ত্রী হিসেবে। ওনার ভবিষ্যৎ কেমন দেখেন? কেজরিওয়ালেরও একটা ভবিষ্যৎ আছে, কেজরিওয়ালেরও একটা ভালো ভবিষ্যৎ আছে। কিন্তু কেজরিওয়াল সাংঘাতিক সুর পলিটিশিয়ান। সে ধরনের এত মুসলমান মারছে, কোনোদিন একটা উচ্চবাচ্য করেনি। কিন্তু কংগ্রেস করেছে, রাহুল গান্ধী করেছে, সকল মানুষ, অরুন্ধতী রায় তো সরাসরি বলেছে যে এটা তো বেঙ্গল তো ভারতের অংশই ছিল না, কাশ্মীর তো ভারতের অংশই ছিল না, তোমরা কিসের
মহাভারতের কথা বলো, সংযুক্ত ভারতের কথা বলো, এটা তো ভারত কখনোই, বরং মুসলমানরাই সেটাকে একত্রিত করার চেষ্টা করছে। এর আগে কোনোদিনই ভারত একত্র ছিল না। তোমরা এই সমস্ত পাইছো কোথায়? না, তখন তো কি হয়েছে, তখন যে যার মতো থাকতো, তখন তো রাষ্ট্র ছিল না, তখন ওই অর্থে তো রাষ্ট্রই ছিল না, যে যার মতো, প্রত্যেকটা সমাজের মতো। এই মঙ্গলরা যে ইউনিফিকেশনটা করলো, এটা তো সমুদ্রগুপ্ত করে গেছিলেন, অনেকেই চেষ্টা করছে, কিন্তু তো বিশাল দেশ, অনেক মানুষ, তারপর ভিন্ন ভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় যে অশ্বমেধ যজ্ঞ আমরা যে খুব করি আর কি, যে মানে কোন সম্রাট সমগ্র ভারত জয় করার নেশায় উনি অশ্বমেধ যজ্ঞ করতেছেন। তো মানে ইউনাইটেড ইন্ডিয়ার একটা কনসেপ্ট, সেটা মানে ধারণা আকারে হোক অথবা বাস্তবিক আকারে, এটা কি ছিল না মোগলরা আগে? না, মানুষের তো সমগ্র মানব জাতি এক জাতি, এইটাও একটা অখণ্ড ধারণা। ভারত একটা এক জাতি, একটা অখণ্ড ধারণা। সকল মুসলিম জাতি মিলে একটা জাতি, এটা অখণ্ড ধারণা। মানুষ নিজে তো আসলে আমরা সবাই মিলেই একটা আত্মা, মানুষের আত্মাটা আর বিষয়টা সবাই মিলে একটা, তো ওইটা তো একটা ভিন্ন জিনিস। আর বর্তমানে এরা যেটা করতে চাইতেছে যে রাষ্ট্র দখল করে, রাষ্ট্রের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাচ্ছে দিন দিন। আমি যদি পানি না পাই, আমি যদি বায়ু না পাই, আমি যদি এখন যেইভাবে তাপ বাড়তেছে, যেইভাবে ঘূর্ণিঝড় বাড়তেছে, এতে করে আমার সীমানাকে আমি কি করব? বরং সীমানা পার হয়ে আমি বাঁচাইতে পারি কিনা নিজেকে, সেই চেষ্টা আমি করব। রাষ্ট্রীয় সীমানার সেই গুরুত্ব নাই, থাকলে ইউরোপিয়ানরা 28টা রাষ্ট্র একত্র করতো না। যখন রাষ্ট্রের ওই গুরুত্বই চলে গেছে, সেই সময়ে মোদিপন্থীরা বলতেছে আমরা জোর করে বাংলাদেশ দখল করব, পাকিস্তান দখল করব, কাশ্মীর দখল করব। এগুলি বাচালতা ছাড়া কিছু নেই, এই সমস্ত কথার কোনো ভবিষ্যৎ নাই। ওই জন্যই গোখলে বলেছিল, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। এটা কিন্তু গোখলের কথা, তো এটা এমনিতে আসে না। আর আমাদের কেজরিওয়ালের কথা বলছিলাম, যে উনি যে মানে মৌলিক অধিকার বা মানবাধিকারের যে বার্তা দিয়ে দিল্লিতে আসছে, প্রেসিডেন্ট থেকে জেলও খাটানো হইল আর কি। তো ওনার ভবিষ্যৎটা কেমন? সর্বভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে উনি সর্বভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এত তাড়াতাড়ি তো আসতে পারবে না, তবে তার ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎ আছে। তারপর আমাদের এখানে বেঙ্গলের অভিষেকের ভবিষ্যৎ আছে। এরা তিনজন ইমার্জিং নেতা, অভিষেক, কেজরিওয়াল আর রাহুল গান্ধী, এরা তিনজন হলো ভারতের ভবিষ্যৎ বড় ধরনের কর্ণধার। অভিষেককে তার ফুফু মমতা ব্যানার্জি, ফুফুর সঙ্গে সম্পর্ক না, ও নিজের এটা বোঝা যাবে, কিছুদিন পরেই বোঝা যাবে। এটা আরো 5-7 বছরের ভিতরে পরিষ্কার হয়ে যাবে। ভারতে একটা রাজনীতিতে গুণগত মানুষদের একটা মর্যাদা হয়ে যায় আলটিমেটলি, যারা পরিশ্রম করে, যারা প্রোটেক্ট করে, যারা প্রচুর খাটে, যারা সততা সঙ্গে কূটনীতিকে ব্যবহার করে। এখন কেজরিওয়ালের সমস্যা, অভিষেকের সমস্যা প্রায় অভিন্ন। তার কারণ হচ্ছে দিল্লি ঢাকার মতোই একটা বসবাসের অযোগ্য শহর হয়ে যাচ্ছে। কলকাতাও বাংলাদেশে ঢাকার মতোই বসবাসের অযোগ্য শহর হয়ে যাচ্ছে। পৃথিবীতে যে সমস্ত 7টা শহর যেখানে বসবাস করলে মানুষের আয়ু 10 বছর করে কমে যায়, তার মধ্যে দিল্লি, ঢাকা, কলকাতা, পৃথিবীর 6-7টা শহরের মধ্যে, তাহলে 3টাই আমাদের পার্শ্ববর্তী। এই সমস্ত জিনিসে তো কারো কোনো নাই, লক্ষ্য নাই। এগুলিকে মানুষ বসবাসের উপযোগী শহর আছে। তো ওইসব বিষয় থেকে দৃষ্টি দূরে সরে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে তারা এতদিন ক্ষমতায় ছিল। কাজে এই ভবিষ্যৎ তাদের এত তাড়াতাড়ি আর পরিস্ফুটিত হবে বলে আমার মনে হয় না। একটু প্রাসঙ্গিক আপনার কথা জের ধরে রাখি, আপনি ইউরোপিয়ান ইউনিয়নের কথা বললেন, যে রাষ্ট্র ইউরোপীয়রা মনে করতেছে রাষ্ট্রের খুব জরুরত নাই, যে কোনো তার 28টা রাষ্ট্র মিলে একটা ইউরোপীয় ইউনিয়ন, যেখানে অভিন্ন মুদ্রা তারা চালু করে দিচ্ছে। তো সার্ক ইউনিয়ন, অর্থাৎ জিয়াউর রহমান যে সার্ক প্রতিষ্ঠা করছিলেন, তো সেটাকে আরো বৃহৎ করা হলে সার্ক ইউনিয়নের পরিণত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন? সার্ক তো মরে গেছে, জানাজা পড়া হয়েছে। না, মেরে ফেলা হয়েছে বা মরে গেছে, যেটি হয়েছে জানাজা পড়া হয়নি। এটা আন্তর্জাতিক সংস্থাগুলির বিষয়টাই হচ্ছে এরকম, যে এটা মরে যাবে কিন্তু কেউ স্বীকার করবে না, কারণ যে স্বীকার করবে তাকে দায় দায়িত্বটা নিতে হবে বেশি। এটাকে মারছে ইন্ডিয়া। এখন যদি ইন্ডিয়াই বলে যে স্যার তো মরে গেছে, তাহলে দায় দায়িত্বটা তার উপর হবে। এটার আইডিয়াটা আমরা উৎপাদন করেছি,
জিয়াউর রহমান চিন্তা করে গেছে, তার জীবদ্দশায় এটা ঘটে নাই, তার মৃত্যুর পরে সবাই বাধ্য হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই জন্য কেউ এটা মৃত এই কথা কেউ ঘোষণা করতেছে না, কিন্তু এটা আসলেই মরে গেছে। এটা আসিয়ানের মতো না, এটা নাফটার মতো না, এটা আপনার ইউরোপিয়ান ইউনিয়নের মতো তো নাই, অন্য কোনো জোটের মতো না, যেটা মূর্তি গিয়ে বাইসে গেল ধরেন জিসিসি, ওইটা তো সামরিক, জিসিসি ন্যাটো এগুলি ভবিষ্যৎ অত্যন্ত খারাপ, কিন্তু আসিয়ানের মতো নাফটার মতো এই ধরনের সংস্থা এবং সার্কের মতো দেশে অত্যন্ত ভালো ভবিষ্যৎ থাকতে পারবে। কারণ সার্কের মতো দেশগুলোতে এখনো আমাদের মধ্যে আন্তঃবাণিজ্য হচ্ছে 5%। এখনো ভারতে আমরা একটা কিছু বিক্রি করতে গেলে আমাকে কর দিতে হয় সব থেকে বেশি, প্রায় 26%। আর ভারত আমাদের কাছে কোনো কিছু বিক্রি করতে আসলে সেখানে করই দিতে হয় না, অনেক ক্ষেত্রে 2-1% কর দিতে হয়। তো এই যে বৈষম্য, এগুলি তো চলবে না বেশি দিন। সার্ক ইউনিয়নের মতো কিছু একটা করে কি এই বৈষম্যগুলো কমানো সম্ভব এই অর্থনৈতিক না? কারণ সার্কের তো কোনো ভূমিকা নেই, এটা সার্ক না, সার্ক সার্ক মানে ইউরোপীয় ইউনিয়নের মতো একটা অভিন্ন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ নিয়ে যে আমরা তো সভ্যতা বা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এখনো যেখানে ভারতে দলিত আছে, এখনো যেখানে নমশূদ্রের ধারণা আছে, এখনো এই যে মন্দির করা হয়েছে, এই মন্দিরে অধিকাংশ হিন্দু প্রবেশ নিষেধ, এইরকম একটা সাংস্কৃতিক পরিবেশে আমি এই জন্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর একটা কথা সবসময়, যে যারা এখনো মনে করে ভারতকে অনুসরণ করে আমরা নিজেদেরকে সভ্য জাতি করব, তাদের একটু চিন্তা করা উচিত। তারা এখনো গরুকে শুধু উপাসনাই করে না, গরুর বর্জ্য তারা যেইভাবে ব্যবহার করে, এইটা লজ্জাজনক মানব জাতির ইতিহাসে। তো এই অবস্থাতে গিয়ে তো আপনি এটা পাবেন না। ইউরোপিয়ানরা মারামারি করেছে, 2টা বিশ্বযুদ্ধ করেছে, বুঝতে পেরেছে যে এই সমস্ত সীমানা নিয়ে যুদ্ধ করার কোনো অর্থ নেই, আর আমাদেরকে কাঁটাতার দিয়ে বন্দি করা হয়েছে, আমাদেরকে কাঁটাতার দিয়ে বন্দি করা হয়েছে। তো এই কাঁটাতারের তো কোনো অর্থ হয় না। আন্তর্জাতিক বিশ্বে এই গ্লোবালাইজ বিশ্বায়নের সময় আপনি কিভাবে কাঁটাতারকে জাস্টিফাই করবেন? আপনি কাঁটাতার দিয়ে আমাদেরকে আবদ্ধ করবেন না। কালকে একটা বড় ধরনের ভূমিকম্প হলে আমাদের ওখানে যাওয়া লাগতে পারে, ওদের এখানে আসা লাগতে পারে, একটা ঘূর্ণিঝড় হলে এই অংশের মানুষ ওই অংশে যাওয়া লাগতে পারে। তো আপনার আবহাওয়ার কারণের কথাই যদি চিন্তা করেন, শুধুমাত্র ক্লাইমেটিক কন্ডিশনের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলেই তো আমাদেরকে কাঁটাতার দিয়ে এইভাবে বন্ধ করতে পারে না। তারপর আবার গুলি করে মানুষ মনে করতেছে গরু চোর মারতেছে বলে। তো এত অন্যায় বোধহয় বেশি দিন কোনো প্রকৃতি নেয় না। দেখেন না, প্রকৃতির উপর আমরা অন্যায় করেছি, প্রকৃতি এখন রিভেঞ্জ নিচ্ছে। কাজেই প্রকৃতির তা না হলে ব্যালেন্স তো থাকতো না দুনিয়াতে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আজকে এক সুন্দর সন্ধ্যা কাটলো। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। তবে আসলে এই প্রশ্নগুলি অনেক জটিল এবং এর উত্তরও অনেক জটিল, এবং এই দীর্ঘ আলাপ আলোচনার প্রয়োজন, এবং বিশেষ করে জলবায়ু পরিবর্তনের যে আবহাওয়াতে আমরা কথা বলতেছি, এই প্রেক্ষাপটে জিনিসগুলি রাজনৈতিক পর্যালোচনা দিয়ে বোঝা যাবে না, শুধু অর্থনৈতিক পর্যালোচনা দিয়ে বোঝা যাবে না, এটা ভৌগোলিক পর্যালোচনা সবার আগে আসতে হবে। তবে আমরা কিছুটা হলেও নিজেদেরকে সভ্য হওয়ার তাগিদটা অনুভব করব। তো আপনাকে অনেক ধন্যবাদ।